নমস্কার। চলছে মে মাস, আর মে মাস মানেই আমাদের সবার প্রিয় রবি ঠাকুরের জন্মদিন। সেই উপলক্ষে কথা মানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্প.বেশি প্রতি সপ্তাহে আপনার জন্য নিয়ে আসছে রবি ঠাকুরের একটি করে গল্প। আজ আপনার জন্য আমরা নিয়ে এসেছি খাতা। তাহলে শুরু করা যাক। লিখতে শেখার পর থেকে উমা বিষম উপদ্রব আরম্ভ করেছে। বাড়ির প্রত্যেক ঘরের দেয়ালে কয়লা দিয়ে বাঁকা লাইন কেটে বড় বড় কাঁচা অক্ষরে কেবলই লিখছে, জল পড়ে পাতা নড়ে। তার বউ ঠাকুরানীর বালিশের নিচে হরিদাসের গুপ্ত কথা ছিল, সেটি সন্ধান করে বের করে তার পাতায় পাতায় পেন্সিল দিয়ে লিখেছে, কালো জল লাল ফুল। বাড়ির সর্বদা ব্যবহার্য নতুন পঞ্জিকা থেকে অধিকাংশ তিথি নক্ষত্র খুব বড় বড় অক্ষরে এক প্রকার লুপ্ত করে দিয়েছে। বাবা দৈনিক হিসেবের খাতায় জমা খরচের মাঝখানে লিখে রেখেছে, লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়া চড়ে সেই। এ প্রকার সাহিত্য চর্চায় এ পর্যন্ত সে কোনো রকম বাধা পায়নি। অবশেষে একদিন একটা গুরুতর দুর্ঘটনা ঘটল। উমার দাদা গোবিন্দলাল দেখতে অত্যন্ত নিরীহ, কিন্তু সে খবরের কাগজে সর্বদাই লিখে থাকে। তার কথাবার্তা শুনলে তার আত্মীয় স্বজন কিংবা তার পরিচিত প্রতিবেশীরা কেউ তাকে চিন্তাশীল বলে কখনো সন্দেহ করে না, এবং বাস্তবিকও সে যে কোনো বিষয়ে কখনো চিন্তা করে এমন অপবাদ তাকে দেওয়া যায় না। কিন্তু সে লেখে, এবং বাংলার অধিকাংশ পাঠকের সঙ্গে তার মতের সম্পূর্ণ ঐক্য হয়। শরীরতত্ত্ব সম্বন্ধে ইউরোপীয় বৈজ্ঞানিক মণ্ডলীর মধ্যে কতগুলি গুরুতর ভ্রম প্রচলিত আছে। সেগুলি গোবিন্দলাল যুক্তির কোনো সাহায্য অবলম্বন না করেও কেবলমাত্র রোমাঞ্চজনক ভাষার প্রভাবে সতেজ খণ্ডনপূর্বক একটি উপাদেয় প্রবন্ধ রচনা করেছিল। উমা একদিন নির্জন দ্বীপ্রহরে দাদার কালি কলম নিয়ে সেই প্রবন্ধটির উপরে বড় বড় করে লিখল, গোপাল বড় ভালো ছেলে, তাকে যা দেওয়া হয় সে তাই খায়। গোপাল বলতে সে যে গোবিন্দলালের প্রবন্ধ পাঠকের প্রতি বিশেষ লক্ষ্য করেছিল তা আমার বিশ্বাস হয় না, কিন্তু দাদার রাগের সীমা ছিল না। প্রথমে তাকে মারল, অবশেষে স্বল্পাবশিষ্ট পেন্সিল, আদ্যপান্ত কালি মাখা একটি ভোঁতা কলম, তার বহু যত্ন সঞ্চিত লেখ্যোপকরণের পুঁজি কেড়ে নিল। অপমানিতা বালিকা তার এমন গুরুতর লাঞ্ছনার কারণ সম্পূর্ণ বুঝতে না পেরে ঘরের কোণে বসে ব্যথিত হৃদয়ে কাঁদতে লাগল। শাসনের মেয়াদ উত্তীর্ণ হলে গোবিন্দলাল কিঞ্চিত অনুতপ্ত চিত্তে উমাকে তার লুণ্ঠিত সামগ্রীগুলো ফিরিয়ে দিল, এবং উপরন্তু একটি লাইন টানা ভালো বাঁধানো খাতা দিয়ে বালিকার মনের ব্যথা দূর করবার চেষ্টা করল। উমার বয়স তখন 7 বছর। এখন থেকে এই খাতাটি রাত্রিবেলা উমার বালিশের নিচে ও দিনের বেলা সর্বদা তার ঘরে তার কোলের উপর অবস্থান করতে লাগল। ছোট বেনিটি বেঁধে ঝি সঙ্গে করে যখন সে গ্রামের বালিকা বিদ্যালয়ে পড়তে যেত, খাতাটি সঙ্গে সঙ্গে যেত। দেখে মেয়েদের কারো বিস্ময়, কারো লোভ, কারো বা দেশ হতো। প্রথম বছর অতি যত্ন করে খাতায় লিখল, পাখি সব করে রব রাতি পোহাইল। শোয়ার ঘরের মেঝের উপর বসে খাতাটি আঁকড়ে ধরে উচ্চস্বরে সুর করে পড়ত এবং লিখত। এমনি করে অনেক গদ্য পদ্য সংগ্রহ হলো। দ্বিতীয় বছরের মধ্যে মধ্যে দুটি একটি স্বাধীন রচনা দেখা দিতে লাগলো। অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত সারবান। ভূমিকা নেই, উপসংহার নেই, দুটো একটা উদ্ধৃত করে দেওয়া যেতে পারে। খাতায় কথামালার বাঘ ও বকের গল্পটা যেখানে কপি করা আছে, তার নিচে এক জায়গায় একটি লাইন পাওয়া গেল। সেটা কথামালা কিংবা বর্তমান বঙ্গ সাহিত্যের আর কোথাও ইতিপূর্বে দেখা যায়নি। সেই লাইনটি এই, যোশীকে আমি খুব ভালোবাসি। কেউ আবার মনে করবেন না আমি এখানে একটা প্রেমের গল্প বানাতে বসেছি। যোশী পাড়ার কোনো একাদশ কিংবা দ্বাদশ বর্ষীয় বালক নয়, বাড়ির একটি পুরাতন দাসী, তার প্রকৃত নাম যশোদা। কিন্তু যোশীর প্রতি বালিকার প্রকৃত মনোভাব কি, এই এক কথা থেকে তার কোনো দৃঢ় প্রমাণ পাওয়া যায় না। এ বিষয়ে যিনি বিশ্বাসযোগ্য ইতিহাস লিখতে ইচ্ছা করবেন তিনি এই খাতাতেই দুপাতা অন্তরে পূর্বোক্ত কথাটি সুস্পষ্ট প্রতিবাদ দেখতে পাবেন।
এমন একটা আধটা নয়, উমার রচনায় পদে পদে পরস্পর বিরোধিতা দোষ লক্ষিত হয়। এক জায়গায় দেখা গেল হরির সঙ্গে জন্মের মতো আড়ি, হরিচরণ নয় হরিদাসী, বিদ্যালয়ের সহপাঠিকা। তার অনতি দূরে এমন কিছু কথা আছে যা থেকে সহজেই বিশ্বাস জন্মায় যে হরির মতো প্রাণের বন্ধু তার আর ত্রিভুবনে নেই। তার পরের বছর বালিকার বয়স যখন 9 বছর, তখন একদিন সকালবেলা থেকে তাদের বাড়িতে সানাই বাজতে লাগলো। উমার বিয়ে। বরটির নাম প্যারিমোহন, গোবিন্দলালের সহযোগী লেখক। বয়স যদিও বেশি নয় এবং লেখাপড়া কিঞ্চিত শেখা আছে, তথাপি নব্যভাব তার মনে কিছুমাত্র প্রবেশ করতে পারেনি। এই জন্য পাড়ার লোকেরা তাকে ধন্য ধন্য করত এবং গোবিন্দলাল তার অনুকরণ করতে চেষ্টা করত, কিন্তু সম্পূর্ণ কৃতকার্য হতে পারেনি। উমা বেনারসি শাড়ি পরে ঘোমটায় ক্ষুদ্র মুখখানি আবৃত করে কাঁদতে কাঁদতে শ্বশুর বাড়ি গেল। মা তাকে বলে দিলেন যেন সে শাশুড়ির কথা মেনে চলে, ঘরকন্যার কাজ করে এবং লেখাপড়ার দিকে যেন না ঝুঁকে। গোবিন্দলাল বলে দিলেন, দেখিস সেখানে দেয়ালে আঁচড় কেটে বেড়াস না, সে তেমন বাড়ি নয়। আর প্যারিমোহনের কোনো লেখার উপরে খবরদার কলম চালাস নে। বালিকার হৃৎকম্প উপস্থিত হলো। তখন বুঝতে পারল সে যেখানে যাচ্ছে সেখানে কেউ তাকে মার্জনা করবে না, এবং তারা কাকে দোষ বলে, অপরাধ বলে, ত্রুটি বলে, তা অনেক ভর্ৎসনার পর অনেক দিনে শিখে নিতে হবে। সেদিন সকালেও সানাই বাজছিল, কিন্তু সেই ঘোমটা এবং বেনারসি শাড়ি এবং অলঙ্কারে মণ্ডিত ক্ষুদ্র বালিকার কম্পিত হৃদয়টুকুর মধ্যে কি হচ্ছিল তা ভালো করে বোঝে এমন একজনও সেই লোকারণ্যের মধ্যে ছিল কিনা সন্দেহ। যোশীও উমার সঙ্গে গেল। কিছুদিন থেকে উমাকে শ্বশুর বাড়িতে প্রতিষ্ঠিত করে সে চলে আসবে এমনই কথা ছিল। স্নেহশীলা যোশী অনেক বিবেচনা করে উমার খাতাটি সঙ্গে নিয়ে গিয়েছিল। এই খাতাটি তার পিতৃভবনের একটি অংশ, তার অতি ক্ষণিক জন্মগৃহবাসীর স্নেহময় স্মৃতিচিহ্ন, বাবা মায়ের অঙ্কস্থলীর একটি সংক্ষিপ্ত ইতিহাস, অত্যন্ত বাঁকাচোরা কাঁচা অক্ষরে লেখা। তার এই অকাল গৃহিণীপনার মধ্যে বালিকা স্বভাবরোচক একটুখানি স্নেহমধুর স্বাধীনতার আস্বাদ। শ্বশুরবাড়ি গিয়ে প্রথম কিছুদিন সে কিছুই লেখেনি, সময়ও পায়নি। অবশেষে কিছুদিন পরে যোশী তার আগের জায়গায় চলে গেল। সেদিন উমা দুপুরবেলা শোয়ার ঘরের দরজা বন্ধ করে টিনের বাক্স থেকে খাতাটি বের করে কাঁদতে কাঁদতে লিখল, যোশীও বাড়ি চলে গেছে, আমিও মার কাছে যাব। আজকাল চারুপাঠ এবং বোধোদয় থেকে কিছু কপি করবার অবসর নেই, বোধ করি তেমন ইচ্ছেও নেই। সুতরাং আজকাল বালিকার সংক্ষিপ্ত রচনার মধ্যে মধ্যে দীর্ঘ বিচ্ছেদ নেই। পূর্বধৃত পদটির পরেই দেখা যায় লেখা আছে, দাদা যদি একবার আমায় বাড়ি নিয়ে যায় তাহলে আমি আর কখনো দাদার লেখা খারাপ করে দেব না। শোনা যায় উমার বাবা উমাকে প্রায় মাঝে মাঝেই বাড়ি আনতে চেষ্টা করেন, কিন্তু গোবিন্দলাল প্যারিমোহনের সঙ্গে যোগ দিয়ে তার প্রতিবন্ধক হয়। গোবিন্দলাল বলে, এখন উমার প্রতিভক্তি শিক্ষার সময়, এখন তাকে মাঝে মাঝে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে নিয়ে আসলে তার মনকে অনর্থক বিক্ষিপ্ত করে দেওয়া হবে। এই বিষয়ে সে উপদেশে বিদ্রূপে জড়িত এমন সুন্দর প্রবন্ধ লিখেছিল যে তার একমতবর্তী সকল পাঠকেই উক্ত রচনার অকাট্য সত্য সম্পূর্ণ স্বীকার না করে থাকতে পারেনি। লোকমুখে সেই কথা শুনেই উমা তার খাতায় লিখেছিল, দাদা তোমার দুটি পায়ে পড়ি, আমাকে একবার তোমাদের ঘরে নিয়ে যাও, আমি তোমাকে আর কখনো রাগাবো না। একদিন উমা দরজা বন্ধ করে এমনই কি একটা অর্থহীন তুচ্ছ কথা খাতায় লিখছিল। তার ননদ তিলক মঞ্জুরির অত্যন্ত কৌতূহল হলো। সে ভাবল বৌদি মাঝে মাঝে দরজা বন্ধ করে কি করে দেখতে হবে। দরজা ছিদ্র দিয়ে দেখল সে লিখছে। দেখে অবাক, তাদের অন্তঃপুরে কখনোই সরস্বতীর এরূপ গোপন সমাগম হয়নি। তার ছোট কনক মঞ্জুরি, সেও এসে একবার উঁকি মেরে দেখল। তারও ছোট অনঙ্গ মঞ্জুরি, সেও পায়ের আঙুলের উপর ভর দিয়ে বহু কষ্টে ছিদ্রপথ দিয়ে রুদ্ধ গৃহের রহস্য ভেদ করে নিল। উমা লিখতে লিখতে সহসা বাড়ির ভিতরে তিনটি পরিচিত কণ্ঠের খিলখিল হাসি শুনতে পেল। ব্যাপারটা বুঝতে পারল। খাতাটা
তাড়াতাড়ি বাক্সে বন্ধ করে লজ্জায় ভয়ে বিছানায় মুখ লুকিয়ে পড়ে রইল। প্যারীমোহন এই খবর সম্পর্কে অবগত হয়ে বিশেষ চিন্তিত হলেন। পড়াশোনা আরম্ভ হলেই নভেল নাটকের আমদানি হবে এবং গৃহধর্ম রক্ষা করা দায় হয়ে উঠবে। তাছাড়া বিশেষ চিন্তা দ্বারা এই বিষয়ে সে একটি অতি সূক্ষ্ম তত্ত্ব নির্ণয় করেছিল। সে বলতো, স্ত্রী শক্তি ও পুংশক্তি উভয় শক্তির সম্মিলনে পবিত্র দাম্পত্য শক্তির উদ্ভব হয়, কিন্তু লেখাপড়া শিক্ষার দ্বারা যদি স্ত্রী শক্তি পরাভূত হয়ে একান্ত পুংশক্তির প্রাদুর্ভাব হয়, তবে পুংশক্তির সাথে পুংশক্তির প্রতিঘাতে এমন একটি প্রলয় শক্তির উৎপত্তি হয় যার দ্বারা দাম্পত্য শক্তি বিনাশ শক্তির মধ্যে বিলীন সত্তা লাভ করে। সুতরাং রমণী বিধবা হয়। এই পর্যন্ত এ তত্ত্বের প্রতিবাদ কেউ করতে পারেনি। প্যারীমোহন সন্ধ্যাবেলায় ঘরে এসে উমাকে যথেষ্ট ভর্ৎসনা করল এবং কিঞ্চিত উপহাসও করল। বলল, শ্যামলা ফরমাস দিতে হবে, গিন্নি কানে কলম গুজে আপিস যাবেন। উমা ভালো বুঝতে পারল না। প্যারীমোহনের প্রবন্ধ সে কখনো পড়েনি, এই জন্য তার এখনো ততদূর রসবোধ জন্মায়নি। কিন্তু সে মনে মনে একান্ত সংকুচিত হয়ে গেল। মনে হলো, পৃথিবী দ্বিধা হলে তবে সে লজ্জা রক্ষা করতে পারে। বহুদিন আর সে লেখেনি, কিন্তু একদিন শরৎকালের প্রভাতে একটি গায়িকা ভিখারিণী আগমনীর গান গাইছিল। উমা জানলার গরাদের উপর মুখ রেখে চুপ করে শুনছিল। এক শরৎকালের রৌদ্রে ছেলেবেলাকার সকল কথা মনে পড়ে। তার উপরে আগমনীর গান শুনে সে আর থাকতে পারল না। উমা গান গাইতে পারত না, কিন্তু লিখতে শেখা অবধি এমনই তার অভ্যেস হয়েছে যে একটা গান শুনলেই সেটা লিখে নিয়ে গান গাইতে না পারার খেদ মেটাত। আজ কাঙালি গাইছিল, অভিমানে উমার হৃদয় পূর্ণ হয়ে চোখে জল ভরে গেল। গোপনে গায়িকাকে ডেকে ঘরের দরজা বন্ধ করে বিচিত্র বানানে এই গানটি খাতায় লিখতে আরম্ভ করল। পুরবাসী বলে উমার মা, তোর হারা তারা এলো ওই, শুনে পাগলিনী প্রায়, অমনি রানী ধায়, কই উমা বলি কই। কেঁদে রানী বলে, আমার উমা এলে, একবার আয় মা, একবার আয় মা, একবার আয় মা করি কোলে। অমনি দু বাহু পসারি মায়ের গলা ধরি, অভিমানে কাঁদি রানী রে বলে, কই মেয়ে বলে আনতে গিয়েছিলে। তিলক মঞ্জরি, কনক মঞ্জরি এবং অনঙ্গ মঞ্জরি সেই ছিদ্র যোগে সমস্ত দেখল এবং করতালি দিয়ে জানান দিল যে বৌদিদির সমস্ত কাজ তারা দেখতে পাচ্ছে। তখন উমা তাড়াতাড়ি দরজা খুলে বের হয়ে কাতর স্বরে বলতে লাগলো, লক্ষ্মী ভাই আমার, কাউকে বলিস নে ভাই, তোদের দুটি পায়ে পড়ি, আমি আমি আর করব না, আর লিখবো না কোনোদিন। অবশেষে উমা দেখল তিলক মঞ্জরি তার খাতাটির প্রতি লক্ষ্য করেছে। তখন সে ছুটে গিয়ে খাতাটা বুকে চেপে ধরল। ননদীরা অনেক বল প্রয়োগ করে সেটি কেড়ে নেবার চেষ্টা করলো। কৃতকার্য না হয়ে অনঙ্গ দাদাকে ডেকে আনলো। প্যারীমোহন এসে গম্ভীরভাবে খাটে বসল। মেঘমন্দ স্বরে বলল, হাতা দাও। আদেশ পালন হলো না দেখে আরো দুই এক সুর গলা নামিয়ে বলল, দাও। বালিকা খাতাটি বুকে চেপে ধরে একান্ত অনুনয় দৃষ্টিতে স্বামীর মুখের দিকে তাকালো। যখন দেখলো প্যারীমোহন খাতা কেড়ে নেবার জন্য উঠছে, তখন সেটা মাটিতে ফেলে দিয়ে দুই হাতে মুখ ঢেকে মাটিতে বসে পড়ল। প্যারীমোহন খাতাটি নিয়ে বালিকার লেখাগুলো উচ্চস্বরে পড়তে লাগলো। শুনে উমা পৃথিবীকে উত্তরোত্তর গাঢ়তর আলিঙ্গনে বদ্ধ করতে লাগলো এবং অপর তিনটি বালিকা শ্রোতা খিলখিল করে হেসে অস্থির হলো। সেই থেকে উমা আর সে খাতা পায়নি। প্যারীমোহনেরও সূক্ষ্ম তত্ত্বকণ্টকিত বিবিধ প্রবন্ধপূর্ণ একখানি খাতা ছিল।
কিন্তু সেটি কেড়ে নিয়ে ধ্বংস করে এমন মানবহিতৈষী কেউ ছিল না। কথা মানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্প ডট বেশিতে আজ শুনলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প খাতা। উমার চরিত্রে সম্প্রীতি, কথক ও অন্যান্য চরিত্রে শ্রমণ, সূত্রধর আমি অনির্বাণ, শাব্দিক সম্পাদনায় সৌহার্দ্য, প্রচারচিত্র প্রস্তুতি ও পর্ব পরিচালনায় শ্রমণ। আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে। এভাবেই পাশে থাকবেন আমাদের। আগামী দিনে আরও অনেক গপ্প নিয়ে হাজির হবে টিম গপ্প ডট বেশি। ধন্যবাদ।